ফোনটা এলো আচমকা। দীপ্ত তখন দোতলার বারান্দায় দাঁড়িয়ে। শীত ফুরিয়ে বসন্ত এসেছে। কাছাকাছি কোথাও কোকিল ডাকছে। একা একা হাসল দীপ্ত। অন্বেষার মুখ মনে পড়ল। ঠিক 7 দিন বাদে ওরা থাকবে মুসৌরি। তখন কি করবে দুজনে? এমন সময় খুড়তুতো বোন ঝুমার গলা শোনা গেল। দাদা ভাই, তোর ফোন। কে? আননোন নাম্বার। বিরক্ত হলো দীপ্ত। 3 দিন বাদে বিয়ে। সকাল থেকে ওদের 2.5 তলা বাড়ি গম গম করছে। ভোরের ফ্লাইটে নাগপুর থেকে চলে এসেছে ছোটদি জামাইবাবু। বেলার দিকে খড়গপুর থেকে এলো ছোট কাকা কাকিমা ঝুমা। বিকেলবেলা মেজো মামা মামি আসবে বেঙ্গালুরু থেকে। বর্দি পিকলুদা ঢুকবে কাল সকালে। বন্ধুদের আনাগোনা তো লেগেই আছে। এখন উটকো ফোন ভালো লাগে। তবুও ও সিঁড়ি দিয়ে নেমে এলো। ঝুমা ছিল সিঁড়ির মুখে। ফোন ধরিয়ে বলল, এমন ভাবে নেমে এলি যেন অন্বেষার ফোন। বাজে বকিস না। ফোন কানের কাছে এনে বলল, হ্যালো। ওপাশ থেকে এক ভারী কণ্ঠস্বর বলল, দীপ্তজিৎ চ্যাটার্জি বলছেন? হ্যাঁ, আপনি? আমাকে চিনবেন না, নিরুপায় হয়ে ফোন করছে। কেন বলুন তো? ওপাশের কণ্ঠ সামান্য ইতস্তত করল। বলল, আপনার তো সামনে বিয়ে। কি করে জানলেন? পাত্রী অন্বেষা সান্যাল থাকে বৈষ্ণব ঘাটায়। খবর পেয়ে আপনার নম্বর খুঁজতে শুরু করেছিলাম। এতদিনে পেয়েছি। কিন্তু খুঁজছেন কেন? জরুরি খবর দেওয়ার জন্য। খবর? হ্যাঁ, অন্বেষা মানে আপনার হবু স্ত্রীর অলরেডি বিয়ে হয়ে গেছে। কি? দীপ্তির মুখ থেকে ওই শব্দ ছিটকে বেরোল। একটু আগেও ভাবছিল মুসৌরির হানিমুন নিয়ে। হঠাৎ একটা উটকো লোক ফোনে জানাচ্ছে অন্বেষার বিয়ে হয়ে গেছে। দীপ্তর মাথাটা ফাঁকা হয়ে গেল। বিয়ের আয়োজন সব শেষ, আত্মীয়রা আসছে। এখন যদি জানা যায় পাত্রে বিবাহিত, তাহলে তো সব আয়োজন নষ্ট। ওদের পরিবারের বেইজ্জতি। বাবা মাকেই ধাক্কা নিতে পারবেন? আত্মীয়রা তো আড়ালে হাসবে। দীপ্তকে চুপ করে যেতে দেখে ওপাশের সেই লোক বলল, চমকে উঠলেন? আমিও উঠেছিলাম যখন জানতে পেরেছিলাম আমার স্ত্রী সবকিছু লুকিয়ে ফের বিয়ে করতে চলেছে। আপনার স্ত্রী? হ্যাঁ, 7 বছর আগে আমাদের বিয়ে হয়েছিল। সেই বিয়ে অবশ্য এমন ঢাকঢোল পিটিয়ে বাড়ি ভাড়া নিয়ে শাড়ি গয়না দিয়ে হয়নি। হয়েছিল কালীঘাট মন্দিরে। আর আর আমরা হানিমুন করেছিলাম মন্দারমণিতে। সেটাও অবশ্য চুপি চুপি। দীপ্ত অল্প ধাতস্থ হল। একটা উড়ো ফোনের কথাকে এত সহজেই বিশ্বাস করা উচিত নয়। অন্বেষার সঙ্গে ওর হুট করে বিয়ে হচ্ছে না। 2 বাড়ি পাকা কথা হওয়ার পর দুজনে অন্তত 20-25 দিন ঘুরতে বেরিয়েছে। পরস্পরকে জেনেছে। তখন একবারও মনে হয়নি মেয়েটা অমন কিছু করতে পারে। এ লোক হয়তো অন্বেষাকে ভালোবাসে, কিংবা ওদের পারিবারিক শত্রু বিয়ে ভাঙানি দেওয়ার উদ্দেশ্যে ফোন করেছে। এবার ঠান্ডা গলায় ও প্রশ্ন করল, আপনার নামটা জানতে পারি? অনির্বাণ সেন। আমার বাড়ি সোনারপুরে। আমি আর অন্বেষা একসঙ্গে পড়তাম কেসি মিত্র কলেজে। আমার ছিল বিকম, অন্বেষার ইংরেজিতে অনার্স। সব বুঝলাম, তবে বিয়ের আগে এমন উড়ো ফোন আসে জানেন নিশ্চয়ই? জানি, তাই সব প্রমাণ হাতে নিয়েই ফোন করেছে। আপনি বললে এক্ষুনি আপনার বাড়ি চলে যাব। প্রমাদ গুনল দীপ্ত। বলল, সেসব পরে। আগে বলুন তো, অন্বেষার সঙ্গে আপনার বিয়ে হলো কবে? ওই যে বললাম, 7 বছর আগে। তখন আমরা দুজন অনার্স পরীক্ষা দিয়েছি। অনার্স পরীক্ষা দিয়ে বিয়ে করে ফেললেন? আমাদের প্রেম ফার্স্ট ইয়ার থেকে। 3 বছর প্রচুর ঘোরাঘুরি করেছে। একবার লুকিয়ে ডায়মন্ড হারবারও গেছি। তাই বলে বিয়ে? আরে পুরোটা শুনুন। অন্বেষা খুব ন্যাগিং মেয়ে ছিল। আমাকে অন্য কারোর সঙ্গে মিশতে দেখলে খুব অশান্তি করত। অন্য কারো মানে? অন্য মেয়ে? হ্যাঁ, তো সেবার একটা মেয়ের সঙ্গে গ্রুপ স্টাডি করেছিলাম বলে তুমুল অশান্তি। আমিও মেজাজ ঠিক রাখতে পারিনি। সে নিয়ে কথা বন্ধ। আমি 1-2 বার কথা বলার চেষ্টা করেছিলাম, অন্বেষা পাত্তা দেয়নি।
ভাবলাম অন্বেষা বোধহয় ব্রেকআপ করতে চাইছে, তাই আমি মন খারাপ করে ঘুরতাম। অন্যদিকে অন্য যে মেয়েটাকে নিয়ে অশান্তি, সেই শর্মিষ্ঠা আবার আমার পেছনে ঘুরঘুর করছিল। হ্যাঁ, আপনি তো মশাই বিরাট বড় প্লেয়ার। শর্মিষ্ঠা যে আমার পেছন পেছন ঘুরছে সেই খবর বন্ধুদের মারফত অন্বেষা পেয়েছিল। পরীক্ষার পর একদিন দেখা করলো ঢাকুরিয়া লেকে। এক দু কথার পর ঝরঝর করে কেঁদে ফেলল। বলতে লাগলো, তুমি আমায় ঠকিয়েছ। আরে আমি কেন ঠকাবো? অন্বেষাকে তো বরাবর ভালোবেসেছি, শর্মিষ্ঠার সঙ্গে তো কোনো সম্পর্কই হয়নি। এরপর অন্বেষা আমাকে চাপ দিল বিয়ে করার জন্য। তখন সদ্য 21 বছর বয়স, চাকরি পাইনি। হুট করে কি বিয়ে করা যায়? কিন্তু অন্বেষা নাছোড় বান্দা। ওর 3-4 জন বান্ধবীও জোর করতে লাগলো। ওদের জেদাজেদিতেই রাজি হয়ে গেলাম। ঠিক হলো আমরা সবাই কালীঘাট মন্দিরে যাব। ওখানে এক চীনা পান্ডাকে ধরে বিয়ে করব। এরপর পরিচিত এক রেজিস্ট্রারের কাছে গিয়ে রেজিস্ট্রি বিয়েও করে ফেলব। করেছিলেন? হ্যাঁ, ওখান থেকে সোজা ধর্মতলা, মন্দারমণির বাসে চেপে হানিমুনে। আমার কাছে অত টাকা ছিল না, অন্বেষাই জোগাড় করে এনেছিল। তারপর? সব ঠিক চলছিল জানেন। অন্বেষা এমএতে ভর্তি হলো। আমরা তখন কলেজ স্ট্রিটে দেখা করতাম। আমি উন্মাদের মতো চাকরি খুঁজছিলাম। বুঝেছিলাম চাকরি না পেলে সবাইকে বিয়ের খবর দিতে পারবো না। বিশেষ করে অন্বেষার পরিবার বেশ বিভ্রান্ত। ওর বাবা WBCS অফিসার, কাকা আছে লালবাজারে, অন্বেষার মা নরেন্দ্রপুরের এক স্কুলের হেডমিস্ট্রেস। আপনাদের ছাড়াছাড়ি হলো কেন? হলো 4 বছর বাদে। অন্বেষাই করলো সেটা। আসলে আমি ভালো চাকরি জোটাতে পারিনি। সাধারণ বিকম অনার্স, বাবা নেই। থাকার মধ্যে আমি আর মা। বাবা মারা যাওয়ার পর মা হাফ পেনশন পান, তাই দিয়ে সংসার চলতো। এখন অবশ্য আমি চাকরি পেয়েছি। ওদিকে অন্বেষা মাস্টার্স করার পর ভেনাস ইন্টারন্যাশনাল স্কুলে চাকরি পেল। সমস্যা শুরু হলো চাকরি পাওয়ার মাস 3 পর। প্রথমেও দেখা বন্ধ করলো, ফোন ধরতো না। ফেসবুকে কয়েকবার মেসেজ করার পর ব্লক করে দিয়েছিল। গোড়ার দিকে ব্যাপারটা আমি ধরতে পারিনি, ভেবেছিলাম বোধহয় ব্যস্ত। তখন আমি চাইছিলাম সবাইকে সম্পর্কের ব্যাপারে জানিয়ে দিতে। অন্বেষা তখন একদিন দেখা করলো, বলল ও এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছে। আটকানোর চেষ্টা করেননি? করিনি। আবার অনেক বুঝিয়েছিলাম, বোঝাতে বোঝাতে কেঁদে ফেলেছিলাম। কিন্তু অন্বেষার সেই এক কথা, অল্প বয়সে ভুল করে ফেলেছি, সেই ভুলের খেসারত সারা জীবন ধরে বইতে পারবো না। আচ্ছা, আমি কি করে মেনে নিই বলুন তো? কি করলেন তারপর? ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের কথা তুলেছিলাম। ওরে বাবা, সেই প্রসঙ্গ উঠতেই অন্বেষা ফোনা তুলল। বলল, যদি ওটা নিয়ে কোনো কিছু করতে চাও তাহলে বিপদে পড়বে। বলেন কি? অন্বেষার কাকু পুলিশের বড় কর্তা। কি পোস্টে আছে ভুলে গেছি। ওই ভদ্রলোক চাইলে আমার বিরাট ক্ষতি করতে পারেন। তাহলে ফোন করছেন কেন? অন্বেষা আমার বৈধ স্ত্রী, আইনত এবং ধর্মত। কি করে সেই অধিকার ছেড়ে দিই? সবচেয়ে বড় কথা, আমি ওকে ভালোবাসি। আমার পক্ষে আর কোনো মেয়েকে গ্রহণ করা সম্ভব নয়। আরও মুশকিল আছে। আমি যদি আবার বিয়ে করতে চাই তাহলে হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী আটকে যাবে। কারণ আমি তো একবার বিয়ে করেছি, ডিভোর্সও নিইনি। এই দাঁড়ান দাঁড়ান, আপনার সমস্যাটা কি? একবার বলছেন অন্য মেয়েকে গ্রহণ করা সম্ভব নয়, আবার বলছেন পরে বিয়ে করতে গেলে আইনত আটকে যাবেন। আমি শুধু সম্ভাবনার কথা বলেছি। আসল কথা হলো অন্বেষা আমার বউ। আমি ওকে ফিরে পেতে চাই। সেই কথা তো ওকে বলা দরকার, আমাকে ফোন করেছেন কেন? এতক্ষণ ধরে তো সব বললাম, এরপরও বোঝাতে হবে কেন ওকে বাদ দিয়ে আপনাকে ফোন করেছি। দেখুন, হিসেব মতো অন্বেষা শুধু আমাকে ঠকায়নি, আপনাকে মানে আপনাদের পরিবারকেও ঠকাচ্ছে। আপনার কথা শুনে মনে হচ্ছে অন্বেষা একা নয়, ওর গোটা পরিবার এই ব্যাপারে জড়িত। অবশ্যই একা অন্বেষার পক্ষে এত কিছু করা সম্ভব নয়। ভাবুন তো, একবার যদি আপনাদের বিয়ে হয়ে যেত, তারপর এত কথা এত প্রমাণ আমার কাছ থেকে পেতেন, তখন আপনার কেমন লাগতো? না পারতেন ফেলতে, না পারতেন গিলতে। আচ্ছা, আপনি তখন থেকে প্রমাণের কথা বলছেন, কি প্রমাণ আছে আপনার হাতে?
ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, মন্দারমণির হোটেলের বিল। আমি ভেবেছিলাম ছবির কথাও বলবেন। না, তেমন ছবি নেই। আমরা একে অপরকে ভালোবাসতাম, এমন কিছু করিনি যাতে ওর সম্মান নষ্ট হয়। এক্ষুনি সব দেখাতে পারি। আপনার মোবাইল নম্বর পেয়েছি, ঠিকানা জোগাড় করতে পারিনি। কোথায় থাকেন বলুন, সবার সামনে সব কিছু দেখিয়ে দেব। এমন লোককে কি বাড়ির ঠিকানা দেওয়া উচিত হবে, নাকি ও আলাদা কোথাও দেখা করে আগে সব তথ্য যাচাই করবে, তারপর বাড়িতে জানাবে? ওর সাড়া না পেয়ে অনির্বাণ বলল, আব্বা, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। আপনি এখন কোথায় আছেন? আমি দেখা করতে চাই। আচ্ছা, গোল পার্কে চলে আসুন, মোড়ে দাঁড়িয়ে আছে। রাস্তায় কথা বলা যাবে না তো? ঠিক আছে, আপনি আসুন। আপনি এলে কোথাও বসে নেব। আমায় চিনবেন কেমন করে? ফেসবুকে আপনার ছবি দেখেছি, অসুবিধা হবে না। ফোন ছেড়ে নিজের ঘরে গিয়ে দ্রুত রেডি হলো দীপ্ত। সরাসরি অনির্বাণের সঙ্গে দেখা করা দরকার। এক বড় সড় ঝড় আসছে, কিন্তু একা যাওয়া কি উচিত হচ্ছে? অনির্বাণ কেমন মানুষ ও জানে না, কিন্তু নেবে কাকে? বন্ধু বলতে সুরজিৎ, সে এখন সল্টলেক সেক্টর 5-এ অফিসে। ওর বিয়ের জন্য ছুটি নেবে 4 দিন, তাই চাপে আছে। ফোন করলেও হুট করে বেরিয়ে আসা সুরজিতের পক্ষে তো সম্ভব হবে না। আত্মীয়দের এমন কেউ নেই যাকে বলা যায়। বাকি থাকলেন বাবা মা, তাদের জানালে তো দক্ষযোগ্য বাঁধবে। দীপ্ত ঠিক করলো একা যাবে। সিঁড়ি দিয়ে তরতর করে বসার ঘরে এসে দেখল সেখানে জোর আড্ডা জমেছে। বাবা হাসে হাসি মুখে বসে, মাও। মেজ মামা তো আসর জমিয়ে দিয়েছে। দীপ্তকে দেখে সবাই তাকালো। মা জানতে চাইলেন, ভর দুপুরে কোথায় চললি? গোল পার্ক, দরকার আছে। গোল পার্কে এখন? মেজ মামা পাশ থেকে বলল, এখন আর তোর শাসন চলে না দিদি, ছেলেকে বড় হতে দে। এবার রিমোট কন্ট্রোল অন্যজনের হাতে যাচ্ছে। নাও বেরিয়ে পড়ো ভাগ্নে, উইশ ইউ এভরি সাকসেস। ঝুমা বলে উঠল, আমি জানি মামা দাদাভাই কেন বেরোচ্ছে। এক্ষুনি ফোন এলো। আহ, সব কথা সব জায়গায় বলতে নেই ঝুমা। নাও তুমি বেরিয়ে পড়ো দীপু। তবে সত্যি গোল পার্ক যাচ্ছিস তো? মিলেনিয়াম পার্ক নয় তো? হ্যাঁ, ঘরের সবাই হো হো করে হেসে উঠল। তুমি আউটডেটেড হয়ে গেছো মামা। এখন কেউ আর মিলেনিয়াম পার্ক যায় না, বরং বাকিটা শোনার জন্য দীপ্ত দাঁড়ালো না, ঠোঁটে হাসি ঝুলিয়ে বেরিয়ে পড়ল। চারু অ্যাভিনিউ ধরে হেঁটে বড় রাস্তা, সেখানে গোলপার্কগামী বাস পেয়ে গেল। দুপুরের বাস, অনেকটা জায়গা খালি। দীপ্ত গিয়ে বসলো জানলার ধারে। বাইরে তাকিয়ে মনে হলো বারবার এমন ঘটনা ওর সঙ্গে কেন ঘটে? কলকাতায় তো ওর মতো হাজার হাজার ছেলে ঘুরছে, কই তাদের কারো প্রেম বা বিয়ে নিয়ে তো এত সমস্যা দেখা দেয় না। অন্বেষার মুখ খেয়াল হলো, ফর্সা চেহারা, চোখ দুটো বড় বড়, চিপচিপে গড়ন, কাঁধ পর্যন্ত চুল, গলার স্বরে অদ্ভুত মাদকতা। সবচেয়ে আশ্চর্য মেয়েটির হাসি। অমন মিষ্টি হাসি কমই দেখেছে দীপ্ত। হাসলে আবার গালে টোল পড়ে। বিয়ের কথা পাকা হওয়ার পর কতদিন দুজনে দেখা করেছে, আড্ডা দিয়েছে ঘন্টার পর ঘন্টা। প্রথমে একে অপরকে আপনি সম্বোধন করত, একদিন দেখা হওয়ার পর আপনি থেকে কত অনায়াসে তুমিতে চলে এসেছিল। তখন কি একবারও ভেবেছিল অন্বেষা বিবাহিত? বাড়ির সবাইকে লুকিয়ে বিয়ে করেছিল এবং লুকিয়ে মন্দারমণি হানিমুন করতে গিয়েছিল। চোয়াল শক্ত হয়ে উঠল দীপ্তের। মানুষ চেনা খুব কঠিন।
শতাব্দীকে ওকে চিনতে পেরেছিল। অন্বেষার ভাবনা টেনে আনলো শতাব্দীকে। প্রায় 4 বছর হলো শতাব্দীর সঙ্গে দেখা হয়নি, অথচ একসময় প্রতিদিন সন্ধ্যাবেলা ও অফিস থেকে বেরিয়ে চলে যেত শ্যামবাজার 5 মাথার মোড়ে। বিকেলবেলা পড়ার ব্যাচ থেকে ফিরত শতাব্দী। তখনও সাহা কলেজের 2nd ইয়ার পড়ছে। কোনো রেস্তোরাঁয় বসে কখনো চা অমলেট, কখনো ব্রেন চপ খেত। এরপর শতাব্দী পাইকপাড়া রওনা দিত বাসে চেপে। দীপ্ত মেট্রো ধরত। 4 বছর এভাবে চলেছিল। শতাব্দী বিএ অনার্স পাশ করার পর ভাষাতত্ত্ব নিয়ে ভর্তি হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তখনও ওখানে দেখা করেছে দীপ্ত। 4 বছর বাদে MA পাশ করে শতাব্দী একদিন ঘোষণা করল, আমার বাড়ি থেকে তোমাকে মেনে নেবে না। বাবার বন্ধু ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে। সে আমেরিকায় থাকে, ডাক্তার। শতাব্দীর কথায় কিছুক্ষণ হতবাক হয়ে বসেছিল দীপ্ত। শেষে জানতে চেয়েছিল, তুমি কি আমাদের সম্পর্কের কথা বাড়িতে বলেছ? বলেছি, বাবা মা রাজি নয়। আমার পক্ষে বাবার অমতে কিছু করা সম্ভব নয়। আমি গিয়ে কথা বলছি। লাভ হবে না। কেন? এত বছরের সম্পর্ক এক হয়ে নিভিয়ে দেওয়া যায় নাকি? তাছাড়া আমেরিকার পাত্র মানেই যে সে ভালো তা নাও হতে পারে। এই পাত্র নেই সে সমস্যা নেই, বাবার বন্ধুর ছেলে। ছোটবেলা থেকে আমাদের বাড়িতে আসা যাওয়া করে, গোলগাল চেহারা, ভারী ভদ্র। আগে বলনি তো? আগে জানলে তো বলবো। আজ সকালে বাবা বলল, তখন জানলাম। বাবা তোমাকে পছন্দ করেন না। তিনি তো আমায় দেখেননি। তাহলে? আমি এই কয়েকদিন আগে জানিয়েছিলাম, তখন খোঁজ নিয়েছে, আজ বলল। ওই ছেলেকে বিয়ে করলে তোকে সারা জীবন এখানে পচে মরতে হবে। সেটা আমি কিছুতেই হতে দেব না। তুমি প্লিজ একটু চেষ্টা করো। তেমন হলে আমরা দুজন গিয়ে কথা বলবো। শতাব্দী চুপ করে বসে থাকল। দীপ্ত আকুল হয়ে ওর 2 হাত ধরল, অস্ফুটে বলল, আমার কি হবে? শতাব্দী হাত ছাড়িয়ে নিল, বলল, আমার বাড়ি মানবে না। সেই শেষ দেখা। এরপর শতাব্দী ওর পুরনো ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সব অফ করে দিল। তবু রাত জেগে খুঁজে খুঁজে দীপ্ত হদিশ পেয়েছিল ওর নতুন অ্যাকাউন্টের। শতাব্দী ঘোষের বদলে সেখানে লেখা মোম ঘোষ। মোম হলো ওর ডাকনাম। সেই অ্যাকাউন্টের সূত্রে দীপ্ত জানতে পারল ওদের ছাড়াছাড়ির 6 মাসের মাথায় শতাব্দী বিয়ে করে পাড়ি দিল আমেরিকার ডালাসে। এই বিচ্ছেদ দীপ্তকে ভেতর থেকে গুঁড়িয়ে দিয়েছিল। কিছুদিন ভালো করে খেতে ঘুমোতে পর্যন্ত পারেনি। অফিস ছুটির পর শ্যামবাজারের রাস্তায় রাস্তায় ঘুরত একা। যে রেস্তোরাঁগুলো দুজনে গিয়ে বসত সেখানে যেত, চা, ফিশ ফ্রাই কিংবা ব্রেন চপ খেত। তারপর চুপচাপ বেরিয়ে মেট্রো ধরে বাড়ি ফিরত। পরদিন আবার হানা দিত। 5-6 বার অমন এক রেস্তোরাঁয় একা যাওয়ার পর টাকা মেটানোর সময় কাউন্টারের ভদ্রলোক প্রশ্ন করেছিলেন, আপনি আজকাল একা আসছেন? দিদির কি এখন সময় হচ্ছে না? অল্প হেসে বেরিয়ে এসেছিল দীপ্ত। এরপর আর কোনো দিন শ্যামবাজারে যায়নি। মনে হতো সবাই বুঝি জেনে ফেলেছে ওকে ছুঁড়ে ফেলে শতাব্দীর ডালাসে চলে গেছে। তখন ও অফিস থেকে সোজা বাড়ি আসত, জল খাবার খেয়ে খুলে বসত ফেসবুক। দেখত প্রায় দিনই শতাব্দীর ছবি দিয়েছে। কখনো লং ড্রাইভে গেছে, কখনো ছুটিতে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক, কখনো নায়াগ্রা জলপ্রপাতের সামনে বসাতে পড়ে। সব ছবিতে নিজের স্বামীকে জড়িয়ে ছবি তুলেছে শতাব্দী। এই ছবির কোথাও পুরনো সম্পর্কের হালকা দাগও খুঁজে পাওয়া যাবে না। এমন কি হয়? হতে পারে নাকি পুরনো সম্পর্ককে চাপা দিতে শতাব্দী আরো বেশি করে স্বামীকে আঁকড়ে ধরে ছবি দেয়? দীপ্ত ভাবতে চাইতো সেটাই কারণ। সেই ভাবনা
ওকে তৃপ্তি দিত। তাই প্রতিদিন ও নিয়মিত শতাব্দীর নতুন প্রোফাইলে হুমড়ি খেয়ে পড়ে থাকত। একদিন সুরজিতের চোখে পড়ল। সেদিন ও অনেক বুঝিয়েছিল। তোর উচিত নতুন কোনো মেয়ের সঙ্গে মেশা। শতাব্দী এখন তোর এক্স। আরে জীবনে এমন অনেক কিছু হয়, সেসব ধরে রাখলে চলবে ভাই? দীপ্ত শুধু শুনেছে, সুরজিৎকে বলতে পারেনি প্রথম প্রেম হলো এমন চোট যার স্মৃতি কপালের কাটা দাগের মতো সারা জীবন থেকে যায়। এমন করে বছর 3 কাটার পর মা নড়ে চড়ে বসলেন। একদিন আলাদা করে ওকে ধরলেন, বললেন, 29 বছর তো বয়স হলো, বিয়ে নিয়ে কি ভাবছিস? বিয়ে? এখন বিয়ে টিয়ে করতে পারবো না। এরপর কিন্তু আর ভালো পাত্রী পাবি না, এই বলে দিলাম। 29 কোনো বয়স হলো? এখন লোকে 50 বছরেও বিয়ে করছে। যে করছে সে করছে, আমি কেন নিজের ছেলের সঙ্গে অমনটা হতে দেব? দীপ্ত সেদিন আর তর্ক করেনি। মাকে কি করে বোঝাবে নতুন সম্পর্কে জড়ানোর ব্যাপারে ওর মনে অদ্ভুত ভয়। যদি সেই মেয়ে ও শতাব্দীর মতো হয়, কিংবা ওই মেয়ের সঙ্গে নতুন সম্পর্ক তৈরির পরেও শতাব্দীর প্রতি আগের মতো টান থেকে যায়। কিন্তু মা হাল ছাড়লেন না। মাসখানেক বাদে ফের সেই প্রসঙ্গ তুললেন, বললেন, শোন, তোকে 6 মাস সময় দিচ্ছি, তার মধ্যে যদি কোনো মেয়ে জোগাড় করতে না পারিস, আমি পাত্রী দেখব। সামনের বছরে তোর বিয়ে। অত ভেবো না। তো আমি যদি না ভাবি, তোর কোনো দিনও বিয়ে হবে না। সেদিন বেরোনোর তাড়া ছিল, তাই মা আর কথা এগোতে পারেনি। কিন্তু সপ্তাহ 2 পরে ফের ধরলেন, জানতে চাইলেন, কি রে, কাউকে পেলি? কাকে পাবো? আরে পাড়ায় অফিসে এত মেয়ে, কাউকে মনে ধরছে না? উফ, তুমি দেখি একেবারে খেপে উঠলে। খেপে তো উঠতেই হবে, না হলে ওই শতাব্দীর ভূত তোর ঘাড় থেকে নামবে না। ওই মেয়ে আমেরিকাতে চুটিয়ে সংসার করছে, আর এদিকে তুই দিন রাত ফেসবুকে সেই ছবি দেখে বেড়াচ্ছিস। তোর দৌড় তো আমার জানা হলো, এবার যা করার আমি করব। দীপ্ত আর কিছু বলল না। একদিকে শতাব্দী, অন্যদিকে মা। মাঝখানে পড়েও জেরবার হয়ে যাচ্ছিল। কিছুদিনের মধ্যে মা জোর কদমে পাত্রী খুঁজতে শুরু করলেন। প্রথমে ম্যাট্রিমোনিয়াল সাইটে দীপ্তর নাম তুললেন। রবিবারের খবরের কাগজে পাত্রপাত্রীর বিজ্ঞাপন দেখা চলল। আত্মীয়জনকে ফোনে বলা হলো। কিছুদিনের মধ্যেই ফল পাওয়া গেল। অনেক সম্বন্ধ আসতে লাগলো। দীপ্ত তখন জানিয়ে দিল, দেখো, আমার পক্ষে পাত্রী দেখতে যাওয়া সম্ভব নয়, তোমরাই যাও। প্রাইমারি লেভেলে পছন্দ হলে তখন আমায় বলো। তাই হলো। প্রায় দিনই বাবা মা পাত্রী দেখতে ছুটতেন। কখনো ঢাকুরিয়া, কখনো সোদপুর, কখনো বা কামালগাজী। কিন্তু বিজ্ঞাপনের ছবির মেয়ের সঙ্গে সামনাসামনি দেখা পাত্রীর বিস্তর ফারাক। মা গজগজ করতেন, নিজের মুরদে যদি একটা মেয়ে জোগাড় করতে পারতিস, তাহলে আমাদের এভাবে ছুটে বেড়াতে হতো না। আচ্ছা, এখনকার ছেলের জন্য কেউ পাত্রী দেখে? এমন দৌড়াদৌড়ির পর 3টি মেয়েকে পছন্দ হলো বাবা মায়ের। প্রথম জনের বাড়ি বেহালা, নাম সংযুক্তা। দীপ্তকে নিয়ে বাবা মা গেলেন সেই বাড়ি। সংযুক্তাকে এক ঝলক দেখে ভালো লাগলো দীপ্তর। পরিবারে মা, বাবা, দাদা ছাড়া আর কেউ নেই। ইকোনমিক্সে এমএসসি করে সংযুক্তা চাকরি করছে এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে। ছোটবেলা থেকে শাস্ত্রীয় সঙ্গীত শিখেছে। ওদেরও দীপ্তকে মনে ধরল। বাবা তো ওখানে বসে পাকা কথা দিয়ে দিচ্ছিলেন। মা কায়দা করে আটকালেন। প্রাথমিক ভালো লাগার পর খোঁজ খবর তো নিতে হয়, তারপর তো বাকি কাজ। সেই খোঁজ নিতে গিয়ে জানা গেল সংযুক্তার বাবা মা দাদা মিলে নাকি ওর বৌদিকে পুড়িয়ে মেরে ফেলেছে। অন্তত বৌদির পরিবারের তেমনই অভিযোগ। মামলাও চলছে এই নিয়ে। সংযুক্তাকে ওপর থেকে ভদ্র মনে হলেও মেয়েটা খুব খরখরে। বৌদির ওপর ও কম অত্যাচার করেনি।
এমন খবর পাওয়ার পর দীপ্তরা পিছিয়ে আসে। দ্বিতীয় পাত্রী শাশ্বতীর বাড়ি বাঙ্গুর অ্যাভিনিউতে। সেখানে এক ছুটির দিন হাজির হলো ওরা তিনজন। শাশ্বতীদের পরিবার ভারী আন্তরিক, খুব সুন্দর ব্যবহার। শাশ্বতীও ঝকঝকে, নাক চোখ কাটা কাটা, সোশিওলজিতে পিএইচডি করছে। কিছুদিন ফ্রেঞ্চ শিখেছিল পার্ক স্ট্রিটের এক প্রতিষ্ঠানে। সেদিন আলোচনার পর ঠিক হলো এই বিয়েতে কোনো সমস্যা নেই, তবু পাত্রপাত্রে একবার আলাদা করে দেখা করুক, বিয়ে করে থাকবে তো দুজনে। শাশ্বতীর মা বললেন, আমি কোনোদিন মেয়ের উপর কিছু চাপিয়ে দিন, ওর যা ইচ্ছে তাই করেছে। দুজনে একবার দেখা করুক, একে অপরকে জানুক, তাতে সম্পর্ক আরো সহজ হবে। বাবা মা এমনকি দীপ্ত মেনে নিল সেই যুক্তি। বেলেঘাটা কানেক্টরের কাছে এক ক্যাফেতে দুজন দেখা করল। ঢুকে দেখল আলো ছায়ার পরিবেশ, জোরে জোরে গান বাজছে। শাশ্বতী আগে এসেছিল, কোণের টেবিল থেকে হাত নেড়ে ডাকলো, বলল, ও তুমি এসে গেছো? খুঁজে পেতে অসুবিধা হয়নি তো? লোকেশন পাঠিয়ে দিয়েছিলাম। না, তবে এখানে আগে কখনো আসিনি। আমি আবার সুযোগ পেলেই চলে আসি। এখানের পরিবেশটা বেশ ভালো, দারুণ মিউজিক। আমি তো কিছুই বুঝতে পারছি না। কি বাবা, তুমি বিটিএস শোনো না? বিটিএস? সাউথ কোরিয়ান ব্যান্ড, বুলেট প্রুফ বয় স্কাউট। যে গানটা বাজছে তার নাম ডায়নামাইট। আই লাভ ভি। ভি? ওদের টিমের একজন, তুমি চিনবে না। মাঝে মাঝে আফসোস হয় জানো, 2 বছর ফ্রেঞ্চ না শিখে কোরিয়ান শিখলে ভালো হতো। শাশ্বতী কফির অর্ডার দিল। টুকটাক গল্প শুরু হলো। হঠাৎ শাশ্বতী বলল, আমি কিন্তু দুজনের সম্পর্কে বিশ্বাসী। দুজনের সম্পর্ক মানে? ততক্ষণে কফি এসে গেছে। কালো কফিতে চুমুক দিয়ে মাথা নাড়ল শাশ্বতী, বলল, একটা ছোট ফ্ল্যাট, দুজনে থাকবো। আমি পড়াশোনা করে ফিরবো, আর তুমি অফিস থেকে। নিজেদের মতো স্পেস। কিন্তু আমাদের তো বাড়ি, সেখানে বাবা মা আছে। হ্যাঁ, ছুটির দিনে যাবো তো তাদের কাছে। এক রবিবার আমার বাড়ি, আর এক রবিবার তোমার বাড়ি। নিজেদের বাড়ি ছেড়ে ফ্ল্যাটে? ছেলেদের নিয়ে না এই একটা সমস্যা জানো তো। তোমরা না সব সময় নিজেদের দিক আঁকড়ে থাকো। আচ্ছা, আমি যদি আমার পরিবার ছেড়ে আসতে পারি, তুমি কেন পারবে না? দীপ্ত বুঝতে পারল এই সম্পর্কে জড়ানো যাবে না। দুজনের মানসিকতা একদম আলাদা। 3 নম্বর পাত্রের তনয়ার বাড়ি উত্তরপাড়া শখের বাজারে। সেখানে তাদের 3 তলা বাড়ি, সামনে বিরাট গ্যারাজ। তনয়ার বাবার গাড়ির ব্যবসা, মায়ের গানের স্কুল। তনয়া পড়ায় ভদ্রেশ্বরের এক সরকারি স্কুলে। চারু অ্যাভিনিউ থেকে নিয়মিত ভদ্রেশ্বর যাতায়াত করা সম্ভব নয়। ওরা কিছু জানানোর আগে তনয়াই খারিজ করল দীপ্তকে। এত খোঁজাখুঁজির পরেও যখন এমন হাল, তখন দীপ্ত মনে মনে ধরে নিয়েছিল বাবা মা আর ভালো পাত্রী পাবেন না। শেষে বাবার এক বন্ধুর সূত্রে যোগাযোগ হলো অন্বেষাদের সঙ্গে। প্রথম দিন মা একা গেলেন পাত্রী দেখতে। অন্বেষা এবং ওর পরিবারকে মায়ের ভারী মনে ধরেছিল। তবু আগে এতগুলো মেয়েকে পছন্দ হতে হতে হয়নি, তাই মা হুট করে রাজি হতে পারেননি। দ্বিতীয় দিন তিনি গেলেন বাবাকে নিয়ে, শেষে দীপ্ত। প্রতিবারই অন্বেষাদের ব্যবহার ওদের অস্বস্তিতে ফেলেছে। দীপ্ত যেদিন গেছিল সেদিন তো এলাহি খাওয়া দাওয়ার আয়োজন করেছিলেন অন্বেষার বাবা। দীপ্ত ভালো করে খেতে পারেনি। শুধু নিজেরা দেখা নয়, বোড়ালে থাকা মায়ের এক পিস্তুত দাদাকে দিয়েও খোঁজ নেওয়া হয়েছিল। সেই বিজু মামা দিন 7 পর ফোন করে জানালেন, ভালো পরিবার, মেয়েটিও ভালো, তোরা এগোতে পারিস। তখন দুপক্ষ পাকা কথা বলল। একদিন ওদের বাড়ি গিয়ে পুরোহিত ডেকে বিয়ের দিন পর্যন্ত ঠিক করে ফেলা হলো। কথা হলো আনুষ্ঠানিক বিয়ের আগের দিন অন্বেষাদের পরিচিত ম্যারেজ রেজিস্ট্রার অরবিন্দ হাজরা এসে আইনি বিয়ে করাবেন। সেই সব আলোচনায় দীপ্ত এক কোণে চুপ করে বসে থাকত, আর চোখে দেখত অন্বেষা মিটি মিটি হেসে ওর দিকে তাকিয়ে। তখনই ও ভেবে নিয়েছিল মেয়েটির সঙ্গে আলাদা করে বসবে। কিছু কথা থাকে যা কেবল দুজনের। বিয়ের আগে সেসব আলোচনা সেরে নেওয়া দরকার।
সেই বসা হলো পরের সপ্তাহে, মানে এক রবিবার বিকেলে, পার্ক স্ট্রিটের এক বুক স্টোরের ক্যাফেতে। দীপ্ত পৌঁছেছিল ঠিক সময়েই। ওখানে গিয়ে দেখল অন্বেষার হাতে 3-4টে বই। অল্প হেসে বলল, আপনি গিয়ে বসুন, আমি বইয়ের দাম মিটিয়ে আসছি। 5 মিনিট পরে অন্বেষা হাজির হলো, সঙ্গে বইয়ের প্যাকেট। দীপ্ত জিজ্ঞেস করলো, কি বই? ওই তো গল্প, উপন্যাস। বইয়ের দোকানে এসেছি, আর কিছু কিনবো না। অন্বেষা সেদিন নীল রঙের একটা শাড়ি পরেছিল, কপালে নীল টিপ, পায়ের চটিও নীল, ডান হাতের অনামিকায় নীল পাথর বসানো সোনার আংটি। দীপ্তর মনে সেই নীল রং আকাশের নীলের মতো ছড়িয়ে পড়ল। অনেক গল্প হলো দুজনের। দীপ্ত বলল শতাব্দীর কথা। অন্বেষা বেশ মজা পেল, কিন্তু নিজের সম্পর্ক নিয়ে কিছু বলেনি। দীপ্ত একবার জানতে চেয়েছিল, তুমি কখনো প্রেম করনি? ভালো লেগেছে অনেককে, কিন্তু ভালো লাগার প্রেম কি এক বলো? পার্ক স্ট্রিট থেকে ফিরে অন্বেষার রেশ বহুক্ষণ ওর মনে রয়ে গিয়েছিল। শতাব্দীর পরেই প্রথম অন্য কোনো মেয়েকে ভালো লেগেছিল দীপ্তর। রাতে ফেসবুক খুলতে গিয়েও খুলল না। ওর মাথায় পাক দিল অন্বেষার সেই মৃদু স্বরের উচ্চারণ। কিন্তু ভালো লাগা আর প্রেম কি এক বলো? আচমকা দীপ্ত আবিষ্কার করল শতাব্দীর প্রতি আগের টান তেমন অনুভব করছে না, বরং অন্বেষা প্রবলভাবে ওকে টানছে। পারে তো কালই গিয়ে ফের দেখা করে, কিন্তু সেটা বাড়াবাড়ি হয়ে যাবে। তাই দম আটকে 1 সপ্তাহ অপেক্ষা করল। পরের রবিবার দুজন ভিক্টোরিয়া মেমোরিয়াল বেড়াতে গেল। এরপর থেকে প্রতি রবিবারই দুজন কোথাও না কোথাও বেরিয়ে পড়ত। মাঝে মাঝে এমন ছুটির দিনেও অন্বেষা একদিন নিয়ে গেল রাজেন মল্লিকের মার্বেল প্যালেসে, আর একদিন দুজনে গেল খানিক দূরে চন্দননগরে। দীপ্ত ধীরে ধীরে ভালোবেসে ফেলল অন্বেষাকে। এমন ভালোবাসা আগে কখনো হয়নি। শতাব্দীর যাওয়া নিয়ে আর কোনো আফসোস থাকলো না, বরং শতাব্দী গেছে বলেই অন্বেষা এসেছে ওর জীবনে। এখন বাসে করে যেতে যেতে সেই সব মনে পড়ল। এত ঘোরাঘুরি মেলামেশার সময়ও কি ভেবেছিল অন্বেষা বিবাহিত? সোনারপুরের এক ছেলের সঙ্গে ধর্মীয় এবং আইনি 2 ধরনের বিয়ে করে বসে আছে। গোলপার্কে এসে গেছে। বাস থেকে দ্রুত নামতে যাবে, কন্ডাক্টর এসে পিঠে টোকা দিল। দাদা, টিকিটটা করবেন। টিকিট। দীপ্তর খেয়াল হলো এই সব চিন্তায় টিকিট কাটতে ভুলে গেছে। পকেট থেকে 20 টাকার নোট বের করে কন্ডাক্টরের হাতে ধরিয়ে ও নেমে পড়ল। এখন আর বাকি টাকা ফেরত চাওয়ার মতো মানসিকতা নেই। রাস্তার ধারে দাঁড়িয়ে দীপ্ত মোবাইল বের করল। অনির্বাণকে আগে ফোন করা দরকার। লোকটা কোথায় দাঁড়িয়ে? ফোন করতে হলো না। একজন এগিয়ে এসে বলল, দীপ্তজিৎ বাবু, আপনি অনির্বাণ? দীপ্ত দেখল রোগাটে চেহারার লোক, গাল ভাঙা, তীক্ষ্ণ নাক, ছোট ছোট চোখ, মাথায় ঝাঁকড়া চুল, লম্বাটে গড়ন, কিন্তু তেমন লম্বা নয়, দীপ্তর চেয়ে খানিকটা বেঁটে। চলুন কোথাও বসি, অনেক কথা আছে আপনার সঙ্গে। কথা তো হয়ে গেছে, ডকুমেন্টস দেখান। লোকটা মাথা নাড়ল, বলল, হ্যাঁ দেখাবো। সামনের রাস্তায় নতুন ক্যাফে খুলেছে, দুপুরে ফাঁকা থাকে। চলুন ওখানে আগে একটু বসি। দুজন পায়ে পায়ে সেই রাস্তায় ঢুকল। গোলপার্কের ওপর দিয়ে অনেকবারই যাতায়াত করেছে দীপ্ত, কিন্তু এই রাস্তায় ঢোকেনি। আজ ঢুকে দেখল চারপাশে অনেক পুরনো বাড়ি,
এককালের অভিজাত মধ্যবিত্ত বাঙালিরা থাকতেন। বেশিরভাগ বাড়ির চেহারায় বার্ধক্যের ছাপ পড়েছে। সেসব বাড়ির নিচে প্রচুর দোকান, মোমো, এগরোল থেকে কম্পিউটার পার্টসের। খানিক যেতে সে ক্যাফে দেখা গেল। দুজন ঢুকলো সেখানে। দিনের বেলাও জায়গাটা অন্ধকার অন্ধকার। এক টেবিলকে মাঝখানে রেখে দুজনে বসল। দীপ্ত বলল, দিন কি? এভিডেন্স, যার জন্য এসেছি। অনির্বাণ কাঁধের ব্যাগ থেকে একটা প্লাস্টিকের ফোল্ডার বের করল। তার মধ্যে একটা বিয়ের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, হোটেলের বিল বেরোলো। আপনাদের বিয়ের কোনো ছবি নেই? না, করা হয়নি। আসলে মাথাতেও আসেনি। দেখুন, সত্যি বলতে সেদিন আমি কেমন ঘাবড়ে গিয়েছিলাম। বাড়িতে মা জানলো না আমি লুকিয়ে বিয়ে করছি। মাকে লুকিয়ে কিছু করা ঠিক নয়। আমিও ঠিক কাজ করিনি, তার ফল আমি ভুগছি। আমার কিন্তু এই দুটো দরকার। কিন্তু আমার কাছে তো ওই এক কপিই আছে। এক কাজ করুন, বরং ফটোকপি করে নিন। দীপ্ত অল্প ভাবল। ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট খুঁটিয়ে দেখল। সত্যি অন্বেষার নাম আছে, মেয়েলি হাতের লেখা। সাক্ষীদের সইও আছে। সাক্ষীরা কবুল করবে তো? বলতে পারবো না। পুলিশ জেরা করলে নিশ্চয়ই করবে, আমি বললে করবে না। মানে? ওরা সবাই অন্বেষার বন্ধু। আমার হয়ে যে দুজন করেছে তারাও। একটি ছেলে এলো অর্ডার নিতে। দীপ্ত দুটো কোল্ড কফির অর্ডার দিল। অনির্বাণ কিছু বলল না। ছেলেটা চলে যাওয়ার পর বলল, অন্বেষা যে কোনোদিন এত পাল্টে যাবে ভাবতে পারিনি। দীপ্ত কোনো উত্তর দিল না। অনির্বাণ ফের বলল, জানেন, আপনাদের বিয়ের খবর যখন পেলাম তখন ভেবেছিলাম কিছু করব না। আমার কি, অন্বেষা তো আর ফিরবে না। তবু কি যে হলো, ফেসবুকে আপনার প্রোফাইল খুঁজে বের করলাম, সেখান থেকে মোবাইল নম্বর নিলাম, তারপর আপনাকে ফোন করলাম। ভয় ছিল আপনি যদি অন্বেষার সঙ্গে হাত মিলিয়ে নেন, আমি তাহলে মারা পড়ব। কফি এলো বড় গ্লাসে, তাতে স্ট্র দেওয়া। দুজনে নিঃশব্দে খেতে লাগলো। দীপ্তর মাথা ঝিমঝিম করছিল। এখন আর কোনো সন্দেহ নেই যে অন্বেষা বিবাহিত। তাহলে এত আয়োজনের কি হবে? ও কি লোককে নিয়ে বাড়ি যাবে? বাবা মায়ের সামনে গিয়ে বলবে সবকিছু, নাকি সোজা থানায় যাবে? অন্বেষাদের বিরুদ্ধে অভিযোগ জানাবে? সুরজিৎকে এখন প্রয়োজন ছিল, কিন্তু ওকে পাওয়া তো মুশকিল। কফি শেষ হলো। টেবিলে একটা 500 টাকার নোট গ্লাস চাপা দিয়ে রেখে দীপ্ত উঠে পড়ল। বলল, চলুন। অনির্বাণ উঠে দাঁড়ালো। কফি শপের বাইরে ফটোকপির দোকান। সেখান থেকে 4 কপি করে ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং হোটেলের বিলের ফটোকপি করালো দীপ্ত। অনির্বাণকে বলল, আপনার ঠিকানা আমাকে হোয়াটসঅ্যাপ করুন, পরে দরকার হবে। অনির্বাণ তৎক্ষণাৎ পাঠিয়ে দিল। বলল, শুধু দেখবেন আমি যেন সামনে না আসি। অন্বেষা যদি জানতে পারে এইসব আমি দিয়েছি, তাহলে আমার ক্যারিয়ার শেষ করে দেবে। কিন্তু জানতে তো পারবেই, না হলে আমি এসব পেলাম কোত্থেকে? বলবেন বাড়ির লোকেরা পাত্রীর সম্পর্কে খোঁজ খবর নিতে গিয়ে জানতে পেরেছে। এখন তো অনেক ছোটোখাটো এজেন্সি আছে এসব খবর এনে দেবার। মাথা নেড়ে সায় দিল দীপ্ত। অনির্বাণ চলে গেল। গোলপার্কের মোড়ে এসে দীপ্ত ফোন করল সুরজিৎকে। বেশ কিছুক্ষণ বাজার পর সুরজিৎ ফোন ধরল। দীপ্ত সংক্ষেপে পুরো ঘটনাটা বলল। সুরজিৎ প্রথমে কোনো জবাব দিতে পারল না। শেষে বলল, বলিস কি? হ্যাঁ, ইনফ্যাক্ট ম্যারেজ রেজিস্ট্রেশনের সার্টিফিকেটের ফটোকপি এখন আমার হাতে। ছেলেটাকে অবিশ্বাস করার তো কোনো কারণ দেখছি না। সে তো বুঝলাম, কিন্তু এখন তো সব রেডি।
এখন বিয়ে ভাঙা মানে তো একটা কেলেঙ্কারি। কিন্তু জেনে শুনে তো একজন বিবাহিত মহিলাকে বিয়ে করা যায় না, এটা তো ইললিগাল। মানে আমার তো মনে হচ্ছে পুলিশে জানানো উচিত। দাঁড়া দাঁড়া দাঁড়া, এখনই পুলিশে যাস না। মেয়ের কাকা লালবাজারে আছে। তুই বরং সোজাসুজি অন্বেষাকে জানা। অন্বেষাকে বলবো মানে? আরে তোর সঙ্গে তো অন্বেষার আলাদা একটা সম্পর্ক। কি বোকা বোকা কথা বলছিস? আলাদা সম্পর্ক আবার কি? দুজনে জানি এবার আমরা বিয়ে করব, তাই একসঙ্গে কয়েকদিন ঘুরেছি। আমার দিক থেকে আমি অনেস্ট ছিলাম। এখন দেখা যাচ্ছে মেয়েটা অভিনয় করেছে। আমি ঠিক এই পয়েন্টটাতেই আসতে চাইছিলাম। তোরা যখন একসঙ্গে ঘুরেছিলি তখন কিছু ভালোবাসা নিশ্চয়ই তোদের মধ্যে ডেভেলপ করেছিল। না হলে তো অন্বেষা কিংবা তুই বাড়ি ফিরে জানিয়ে দিতিস এই বিয়েতে রাজি নই, যেমন আগে একটা মেয়ের সঙ্গে হয়েছে। সেই ভালোবাসার উপর ভর দিয়ে ওকে সবটা জানা। দেখ, আমাদের মধ্যে কোনো ভালোবাসা হয়নি, আর সেটা এখন স্পষ্ট। আমার মনে হচ্ছে সবার আগে বাড়িতে জানাই, তারপর কোনো লয়ারের সাথে কথা বলি। ওই পরিবার সাংঘাতিক। হয়তো ওর কাকা কোনো মিথ্যে অভিযোগ দিয়ে আমাকেই অ্যারেস্ট। ভাই তুই একটু বেশি ভাবছিস। লালবাজারে থাকলেও হুট করে একজন ভদ্রলোককে গ্রেফতার করা যায় না। যা বলছি শোন, আগে তুই অন্বেষার সঙ্গে কথা বল। আরে কি বলবো ফোন করে? যে আমি জেনে ফেলেছি তুমি বিবাহিত? হুম, না, ওকে কোথাও একটা ডাক, মুখোমুখি বসে যা বলার বল। তাতে তুই মেয়েটার মুখের এক্সপ্রেশন দেখতে পাবি। ফোনে এইসব কথা হয়? যদি বলে তুমি এইসব কাগজ কোত্থেকে পেলে, বলবি অনির্বাণ দিয়েছে। কিন্তু তাতে তো ছেলেটার ক্ষতি হয়ে যাবে। কিসের ক্ষতি? আরে শোন, ওই ছেলে যদি অতই ক্ষতির ভয় পেত তাহলে তোর সঙ্গে যোগাযোগ করতো না। আমার কি মনে হয়েছে জানিস, ও আড়ালে থাকতে চাইছে তোকে ফাঁসাবে বলে। আচ্ছা, আমাকে ফাঁসিয়ে ওর লাভ? দেখ, সেটা এত দূর থেকে বসে আমার পক্ষে বলা সম্ভব নয়। এমনকি তুইও ওইটুকু পরিচয় ধরতে পারবি না। অনির্বাণকে আড়াল করিস না, বরং অন্বেষাকে সব বল। সুরজিতের ফোন রেখে অল্প ভাবল দীপ্ত। শেষে গড়িয়াহাটের মোড় থেকে অন্বেষাকে ফোন করল। ওপাশে কিছুক্ষণ বাজার পর অন্বেষার গলা শোনা গেল। তোমার কথাই ভাবছিলাম। সামনের সপ্তাহে আমরা এখন কিছু জরুরি কথা আছে, একবার বেরোতে পারবে? এখন এই দুপুরবেলা? হ্যাঁ, অসুবিধা আছে? না মানে বাড়িতে কি বলবো, এখন তো এখানে অনেক লোক, সবাই তোমাকে নিয়ে আমার পেছনে লাগছে। বলো যে আমার সঙ্গে দেখা করতে বেরোচ্ছ। পাগল হয়েছো তুমি? হ্যাঁ, বাড়ির সবাই তাহলে আরো হাসাহাসি করবে, বোঝো না? দীর্ঘশ্বাস ছাড়ল দীপ্ত। একবার মনে হলো এখনই জানিয়ে দেয় অনির্বাণের ব্যাপারে, কিন্তু সুরজিতের পরামর্শ মাথায় এলো। দীপ্ত বলল, প্লিজ একবার এসো। আমি এখন গড়িয়াহাটের মোড়ে, তেমন হলে যাদবপুর 8B-তে এসো। বিপদে ফেললে। দরকারটা কি একবার বলবে? মানে হঠাৎ এমন জরুরি তলব? সব বলবো, আগে এসো। ফোনে বলা সম্ভব না। দীপ্তর শেষ কথায় অন্বেষা থমকালো, বলল, কি হয়েছে দীপ্ত? মানে এনিথিং রং? বললাম তো ফোনে বলা সম্ভব নয়। বেশ, আমি আধ ঘন্টার মধ্যে যাদবপুর পৌঁছচ্ছি। অন্বেষা ফোন ছাড়ল। মোবাইল হাতে চুপ করে দাঁড়িয়ে থাকলো দীপ্ত। কি ভেবেছিল আর কি হলো? যে মেয়েকে পেয়ে শতাব্দীকে ভুলে গেছিল, এখন দেখা যাচ্ছে সেই অন্বেষা আরো বড় ধাপ্পাবাজ। হঠাৎ খুব ক্লান্ত লাগলো দীপ্তর। এমন পরিস্থিতি বারবার ওর জীবনে কেন আসে? মেয়েরা কেন ওকে ঠকায়? ও তো কাউকে ঠকাতে চায়নি, কারো ক্ষতি করেনি। তাহলে তবু নিজেকে সংযত করল দীপ্ত। সামনে বিরাট ঝামেলা আসছে, এখন শক্ত থাকা প্রয়োজন। অন্বেষার পরিবার নিশ্চয়ই জোর গলায় সব অভিযোগ অস্বীকার করবে, উল্টে দোষ চাপাবে দীপ্তদের ওপর। মুশকিল হলো সমাজে মেয়েদের জোর বেশি। বাসে ট্রামে যদি কোনো মেয়ে চিৎকার করে কোনো ছেলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করে, বাকি যাত্রীরা কিছু যাচাই না করেই সে কথা বিশ্বাস করে নেয়। এখানেও তেমন হওয়ার সম্ভাবনা প্রবল। এখন সেই চাপ সামলাতে হবে।
বাবা মায়ের বয়স হয়েছে, তাদের পক্ষে পুরো ব্যাপারটাই দুঃখজনক। ঘড়ি দেখল দীপ্ত, আর 20 মিনিট বাকি। এখন চাইলে কোনো বাসে কিংবা অটোয় উঠে যাওয়া যায়। তবু দীপ্ত হাঁটা শুরু করল। দুপুরের রোদ মাথায় নিয়ে ও এগিয়ে চলল যাদবপুরের দিকে। ও যখন হাঁটতে হাঁটতে যাদবপুর থানা পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি, তখন অন্বেষার ফোন এলো। হ্যাঁ, এসে গেছি। তুমি কোথায়? ইউনিভার্সিটি 4 নম্বর গেটের সামনে যাচ্ছি। বাসে চেপে আসছো? না, হেঁটে। অন্বেষা অল্পক্ষণ চুপ করে থাকল। শুনতে পেল দীপ্তর নিঃশ্বাস পড়ার শব্দ। আলতো গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে দীপ্ত? তোমার আচরণ কিন্তু আমার ভালো লাগছে না। সেই প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে ও বলল, শোনো, এক কাজ করো, গেট দিয়ে ইউনিভার্সিটির ভেতরে ঢুকে পড়ো। অরবিন্দ বিল্ডিংয়ের পাশ দিয়ে মাঠের ধারে এসো। ওখানে জায়গাটা ফাঁকা থাকে, ওখানে কথা বলা যাবে। অন্বেষা লাইন কাটল। দীপ্তও বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে ঢুকে পড়ল। আগে বহুবার যাদবপুরের ক্যাম্পাসে আড্ডা দিয়েছে দীপ্ত। সুরজিৎ ছিল যাদবপুরের ছাত্র, ও সূত্রে এখানে আসত। গোটা ক্যাম্পাস ওর চেনা, তাই মাঠের সামনে পৌঁছতে বেশি দেরি হলো না। মাঠের ধার দিয়ে যে রাস্তা, সেটা ধরে খানিক এগোতেই দেখতে পেল অন্বেষাকে। হাত তুলে ও ইশারা করল। অন্বেষাও দেখতে পেয়েছে দীপ্তকে। কাছে এসে প্রশ্ন করল, বলো কি হয়েছে? মাঠের ধারে দাঁড়িয়ে দীপ্ত অপলক চোখে অন্বেষার দিকে তাকালো। বলল, একটা খবর পেয়ে তোমাকে এমনভাবে ডেকে পাঠালাম। খবর? অন্বেষা ভুরু কুঁচকে তাকালো। দীপ্ত হাতের কাগজগুলো বাড়ালো। অন্বেষা ছোঁ মেরে নিয়ে চোখ বোলাতে লাগল। দীপ্ত দেখতে পেল ওর মুখ ফ্যাকাশে হয়ে যাচ্ছে। এক সময় মুখ তুলল অন্বেষা, বলল, এর মানে কি? সেটা জানতেই তো তোমাকে ডেকে এনেছি। আমি কিছুই বুঝতে পারছি না। অনির্বাণ সেনকে চেনো? হ্যাঁ, চিনি। মানে বলা ভালো চিনতাম। মানে ওই রোগা, ঝাঁকড়া চুল, গাল ভাঙা। বহু বছর তো যোগাযোগ নেই ওর সাথে। বহু বছর? এইসব কাগজ তোমায় কে দিয়েছে? অনির্বাণ? সেটা বড় কথা নয়। বড় কথা হলো তুমি তো আগেই বিবাহিত, তাহলে আবার নতুন করে বিয়ের নাটক কেন? এই কাগজটা ভুল ভাল দীপ্ত। আমি বিবাহিত নই। তেমন হলে চলো বাড়িতে, আমার কাকুর সঙ্গে কথা বলো, তিনি ইনভেস্টিগেট করে কিছু একটা। ঠিক এটাই ভাবছিলাম। তোমার ইনফ্লুয়েন্সিয়াল কাকু নিজের প্রভাব খাটিয়ে পুরো ব্যাপারটা ধামাচাপা দেবে। তাতে কি সত্যিটা মিথ্যে হয়ে যাবে? মন্দারমণির হানিমুনটা। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ দীপ্ত। এভাবে তুমি আমাকে ইনসাল্ট করতে পারো না। ইনসাল্ট? ইনসাল্ট তো তুমি আমায় করেছো, আমাদের করেছো। গলা চড়ে গেছিল দীপ্তর। পাশ দিয়ে 3-4টে ছেলে মেয়ে যাচ্ছিল। ওদের দিকে তাকিয়ে বোধহয় নিজেদের মধ্যে বলা বলি করল। অন্বেষা সেটা লক্ষ্য করল। বলল, শোনো, এখানে দাঁড়িয়ে এই নিয়ে তর্ক করে কোনো লাভ নেই। আমি ভাবতে পারিনি এমন একটা বিষয় নিয়ে কথা বলার জন্য তুমি বিয়ের 2 দিন আগে আমাকে ডেকে পাঠাবে। তাহলে আমি তৈরি হয়ে আসতাম। যাই হোক, চলো না কোথাও গিয়ে বসি। কেউ বা কারা গোলমাল পাকাতে চাইছে এটা কিন্তু স্পষ্ট। আগে সব কথা শুনি, তারপর বাকি কাজ না হয় করব। দিশেহারা লাগলো দীপ্তর। অন্বেষার সঙ্গে গিয়ে বসবে, নাকি ওর হাত থেকে ফটোকপিগুলো নিয়ে সোজা বাড়ি চলে যাবে, বাবা মাকে সব জানাবে? তুমি তো আমার কথা শুনতে এসেছো, সেটা আগে শোনো, তারপর যা সিদ্ধান্ত নেওয়ার না হয় নিও। দুজনে ওখান থেকে বেরোল। অন্বেষার প্রস্তাব মেনে যাদবপুরের একটা পুরনো কফি শপে গিয়ে বসলো একটা নিরিবিলি টেবিল দেখে। 2টো কফি আর 1 প্লেট পকোড়ার অর্ডার দিয়ে অন্বেষা বলল,
অনির্বাণ আমার সঙ্গে কলেজে পড়তো। আমি ছিলাম আর্টসে, ও কমার্সে। কলেজে আমার সঙ্গে একটা ছেলের হালকা একটা সম্পর্ক হয়েছিল। হালকা সম্পর্ক? হ্যাঁ, ছেলেটার নাম ছিল অম্লান। আমরা কেউ কাউকে প্রপোজ করিনি, কিন্তু দুজনের দুজনকে ভালো লাগতো। হয়তো তখনই যদি অম্লান আমাকে প্রপোজ করতো আমি রাজি হয়ে যেতাম, কিন্তু অম্লান কোনোদিনও আমায় কিছুই বলেনি। এভাবেই বছর আড়াই কেটেছিল। ধীরে ধীরে আমার ভালোবাসা ভালো লাগাই নেমে এসেছিল। বুঝতে পেরেছিলাম যে অম্লান ছেলেটা এমনি ভালো, কিন্তু বয়ফ্রেন্ড হওয়ার মতো নয়। অম্লানের ক্ষেত্রে যে ব্যাপারটা পুরোটা উল্টো হয়ে গেছিল সেটা আমি ধরতে পারিনি। পার্ট 3 পরীক্ষার আগে একদিন অম্লান এসে আমাকে প্রপোজ করলো। বাধ্য হয়ে না বলেছিলাম। অম্লান এমন উত্তর আশা করেনি। ও প্রথমে ভেঙে পড়ে, তারপর খুব রেগে যায়। আমি নাকি খেলুড়ে টাইপের মেয়ে, এত বছর ধরে ওকে নাচিয়েছি। আমি এবং আমার 2 বান্ধবী অদিতি এবং স্নিগ্ধা, আমরা ওকে অনেক বুঝিয়েছিলাম। কিন্তু ওই বয়সে স্বপ্নভঙ্গের ধাক্কাটা অম্লান সামলাতে পারিনি। অম্লানের বেস্ট ফ্রেন্ড ছিল অনির্বাণ। একদিন কলেজ থেকে একা বেরিয়ে গোল পার্কের মোড়ে এসেছি, হঠাৎ অনির্বাণ এসে ধরল। চাপা গলায় যা বলল তার মানে এরম দাঁড়ায় যে আমার জন্য নাকি অম্লানের জীবন নষ্ট হতে বসেছে। বুঝতেই পারছো, আমারও বয়স তখন অল্প। অম্লানের আচরণে আমি এতটাই বিরক্ত হয়ে উঠেছিলাম যে সেদিন আমি অনির্বাণকে ঝাঁঝিয়ে বলেছিলাম, এই শোনো, তোমার বন্ধুর না মাথা খারাপ, হ্যাঁ, ওকে চিকিৎসা করাও। কোনো মেয়ের সঙ্গে মিশলে যদি মনে করে সেই মেয়ে ওর প্রেমে পড়ে গেছে, সেটা অম্লানের সমস্যা, আমার নয়। কফি আর পকোড়া আসায় অন্বেষা থামল। কালো কফির কাপে চুমুক দিয়ে এক টুকরো পকোড়া ভেঙে মুখে দিল। দীপ্ত কিছু খায়নি, স্থিরভাবে অন্বেষাকে দেখছে। মেয়েটা কি এখনো চালাকি করছে? অনির্বাণ যে অম্লানেরই মতো একজন সেটা আমি ভাবতে পারিনি। সেদিনও কিছুই বলেনি, শুধু জ্বলন্ত চোখে আমার দিকে তাকিয়েছিল। এই ঘটনার ঠিক 7 দিন বাদে অম্লান আত্মহত্যা করে। প্রথমে বাবুঘাট থেকে লঞ্চে উঠে মাঝ নদীতে ঝাঁপ দিয়েছিল, কিন্তু ও সাঁতার জানতো, তাই ডুবতে শুরু করতেই অটোমেটিক হাত পা চলতে শুরু করে এবং বেঁচে যায়। এরপর নিজের ঘরে ঢুকে অম্লান গলায় দড়ি দিয়েছিল। অম্লান যে সুইসাইড অ্যাটেম্প্ট করেছে আমি জানতামই না। তখন সামনে পরীক্ষা, আমি এক মনে পড়াশোনা করছিলাম, নিয়মিত কলেজেও যাচ্ছিলাম না। যে বন্ধুদের সঙ্গে তখন যোগাযোগ ছিল সবাই আর্টসের, কমার্সের বন্ধুদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। অম্লান মারা যাওয়ার পরের দিন দীপালি ফোন করে প্রথম আমায় খবরটা দিয়েছিল। শুনেছিস, অম্লান সুইসাইড করেছে। তবে অম্লান কোনো সুইসাইড নোট রেখে যায়নি, শুধু অনির্বাণকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিল, আমার যদি কিছু হয় তুই কিন্তু অন্বেষাকে ছাড়বি না। থামল অন্বেষা, কফির কাপে বড় চুমুক দিল। এবার দীপ্ত চুমুক দিল নিজের কাপে। অনির্বাণই আমার সঙ্গে যোগাযোগ করেছিল আজ একটু আগে। তারপর গোল পার্কে দেখা করে এই ডকুমেন্টস দিয়েছে। তুমি যা বলছো আর ও যা বলেছে দুটো কিন্তু পুরোপুরি আলাদা। অনির্বাণ কিন্তু মানসিকভাবে সুস্থ নয়, কিছুদিন অ্যাসাইলামেও ছিল। এই খবর তুমি পেলে কিভাবে? আমি যখন এমএতে ভর্তি হয়েছি তখন এই কাণ্ড ঘটেছিল, বন্ধুদের সূত্রে জেনেছিলাম। কিন্তু ভাবতে পারিনি এত বছর ধরে অনির্বাণ লুকিয়ে লুকিয়ে আমার খবর রেখেছে এবং মোক্ষম সময় বিয়ে ভাঙতে হাজির হয়ে গেছে। কিন্তু এই সার্টিফিকেট, এটাও ভুল? হ্যাঁ ভুল, ওটা আমার সই নয়। সই নয়? না। তবু তোমার যদি সন্দেহ হয় তাহলে আমরা একটা কাজ করতে পারি। কি? কফিটা শেষ হলে চলো অরবিন্দবাবুর সঙ্গে যোগাযোগ করি। তিনি তো বিয়ের আগের দিন আসবেন আমাদের রেজিস্ট্রি করতে। দুঁদে লোক, তিনিই তো বলতে পারবেন এটা ঠিক না ভুল। কফিতে চুমুক দিতে গিয়ে থমকাল দীপ্ত। অরবিন্দবাবুর কথা মাথায় আসেনি। অনির্বাণ এমনভাবে সবকিছু বলেছিল যে মাথা গুলিয়ে গিয়েছিল। অন্বেষা ফোন করল অরবিন্দবাবুকে। তিনি তখন সল্ট লেকে। বললেন, হ্যাঁ, আমার তো ওই ঘন্টা খানেকের কাজ, আপনারা চলে আসতে পারেন করুণাময়ীর মোড়ে।
দুজন একটা ট্যাক্সি নিয়ে রওনা দিল করুণাময়ীর দিকে। এই প্রথম দুজন একসঙ্গে ট্যাক্সিতে। দীপ্ত দেখল অন্বেষা উদাস মুখে বাইরে তাকিয়ে, কোলের ওপর রাখা নরম দুটো হাত। ওর খুব ইচ্ছে হলো সেই হাত ধরার, কিন্তু পারল না। দুপুর থেকে যা যা চলছে সে সব বাধা হয়ে দাঁড়ালো। করুণাময়ীতে পৌঁছে ফের ফোন করা হলো অরবিন্দ বাবুকে। তিনি বললেন, বিদ্যাসাগর বিল্ডিং এর সামনে চলে আসুন না, আমি বেরোচ্ছি এক্ষুনি। সেই বাড়ি খুঁজে পেতে সময় লাগলো না। 1 মিনিটে অরবিন্দ বাবুও হাজির। দুজনকে দেখে বললেন, কি ব্যাপার হঠাৎ এভাবে? এটা দেখুন, কেউ একজন আমাদের বিয়েতে ভাঙচি দিতে চাইছে। অবাক হয়ে অরবিন্দবাবু হাত বাড়িয়ে অন্বেষার কাছ থেকে ফটোকপিগুলো নিলেন। চোখ বোলালেন। এই সব জিনিস কে কাকে দিয়েছে? আজ একজন উটকো লোক হঠাৎ আমার সঙ্গে দেখা করে আমার হাতে দিয়েছে। জিনিসটা জাল। এখন ম্যারেজ রেজিস্ট্রি করার আগে হাতের ছাপটাপ সব নেওয়া হয়। বছর 6 হলো এই নিয়মটা চালু হয়েছে, আগে এসব ছিল না। তাই তখন অনেকে এইসব করতে পারত। অরবিন্দবাবু আরো অনেক কিছু বলছিলেন, ভেঙে ভেঙে ব্যাখ্যা করছিলেন কি করে বোঝা যাবে কোন বিয়ের সার্টিফিকেট জাল। সেসব কিছুই দীপ্তর মাথায় ঢুকছিল না। ওর গভীরে অদ্ভুত এক স্বস্তি ছড়িয়ে পড়ছিল। একসময় অরবিন্দবাবু থামলেন, বললেন, তাহলে ঠিক আছে তো? অন্বেষা মাথা নেড়ে বলল, থ্যাংক ইউ। অরবিন্দবাবু আবার ভেতরে চলে গেলেন। রাস্তার ধারে এবার শুধু দুজনে। অন্বেষা কিছু বলতে যাচ্ছিল, ওর হাত চেপে ধরল দীপ্ত। বলল, গত কয়েক ঘন্টা যে কিভাবে কাটিয়েছি সে শুধু আমিই জানি। ভাগ্যে সরাসরি তোমাকে জানিয়েছিলাম, না হলে এতক্ষণে। দীর্ঘশ্বাস ছাড়ল অন্বেষা। বলল, অনির্বাণ ফাঁদটা ভালোই পেতেছিল। যদি আমাদের মধ্যে সম্পর্কটা সহজ না থাকতো, এতক্ষণে তুলকালাম লেগে যেত। তবে এটা কিন্তু ক্রিমিনাল অফেন্স, আমার বাড়িতে কিন্তু জানাতেই হবে। হ্যাঁ, আমাকেও। সায় দিয়ে বলল দীপ্ত। পায়ে পায়ে দুজনে করুণাময়ী মোড়ের দিকে হাঁটা দিল, হাতে হাত ধরা। অনেক চিন্তা ওর মাথায় খেলতে লাগলো। অম্লান, অনির্বাণ, শতাব্দী। অন্বেষার হাত প্রবল জোরে ও আঁকড়ে ধরল।